এদিকে শেখ হাসিনার দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না, এক ঘোষণায় রাজপথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ। হঠাৎ একই বললেন রুমিন ফারহানা। হঠাৎ করে লক্ষ লক্ষ আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে। দেশের একটা অংশের মানুষ এখনো আওয়ামী লীগকে চাচ্ছে। কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি, উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি, আগামী ২৭ সালের মাঝামাঝি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি কি এমন বক্তব্য দিতে যাচ্ছেন যে সেটিকে কেন্দ্র করে আগে থেকেই সরকারের মধ্যে বিশাল এক ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, বিশাল এক কম্পনের সৃষ্টি হয়েছে, এবং সরকারগুলো তখনই অবিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত নেয় যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার করার কিছু থাকে না, মানে দিশেহারা হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সরকারের জন্য রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে। বুধবার দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি আর বক্তব্য দেওয়ার ঘোষণা সরকারের সেই অস্থিরতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের এই ভাষণকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটে গিয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে টকশোর মধ্যে আলোচনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ফিরবেন এবং তাকে ফিরতেই হবে, এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। দর্শক মণ্ডলী, রুমিন ফারহানার সাথে আপনি একমত রয়েছেন কিনা? অর্থাৎ রুমিন ফারহানা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন কিনা সেটি বলা যাবে না, কিন্তু তিনি অবশ্যই বাংলার মাটিতে ফিরবেন এমনটি দাবি করেছেন। দর্শক, এই দাবির সাথে আপনি একমত রয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, একটা মাত্র সবুজ সংকেত পেলেই রাজপথে নামবে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই সেই আলামতটি হয়তো প্রকাশ পেয়ে যাবে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয়, তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি, উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে, তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং ৮১ থেকে ২৬ ছেচল্লিশ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার ২ সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? ১, ২ হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? ৩ হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো ৯ মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৫ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায়, সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 টকশো করেছি। ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের।
উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি, ব্যাপারটা এরকম না। ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন। আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি, আগামী 27 সালের মাঝামাঝি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেন আলহামদুলিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কে নিযুক্ত হবেন তাও 95% মতো এগিয়ে রয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বহরে শুধুই যে আন্তর্জাতিক মিডিয়া যুক্ত থাকবেন তা নয়, বিদেশি অনেক রাষ্ট্রদূতরা সেদিন সশরীরে উপস্থিত থাকবেন। এমনকি দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সার্জিও গোর ও সেদিন উপস্থিত থাকবেন। সম্প্রতি বাংলাদেশের সফরে আসা মিস্টার সার্জিও গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের কথিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রোজার রহমান গণমাধ্যমের সামনে এসে যে বক্তব্য বা সাক্ষাৎকার দিয়েছেন, তার কথা বলার ধরন এবং চেহারার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি খুবই নার্ভাস, ভীতস্ত অবস্থায় রয়েছেন। প্রশ্ন থেকেই যায়, তবে কি তাকে মিস্টার সার্জিও গোর অনেক বেশি রকমের শাসিয়েছেন? একান্ত যে 20 মিনিট তার সাথে বৈঠক করেছেন, সেই বৈঠকে আবার চড়থাপ্পড় মেরে দেননি তো? এমন অনেক প্রশ্ন সামনে আসাটাই স্বাভাবিক, কেননা রোজার রহমান ওরফে খলিলুর রহমান সে গণমাধ্যমের সাক্ষাতে এসে মিস্টার সার্জিও গোরের নামটাই প্রথমে ভুলে গিয়েছিলেন আমতা আমতা করে, এরপরে হঠাৎ সেই নামটা তার মনে পড়েছিল। আপনারা জানেন ছবি কিন্তু কথা বলে। এবার আপনাদেরকে 2টা ছবি দেখাবো। তারেক রহমানের সাথে বৈঠক শেষে মিস্টার গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে এই যে একটা ছবি তুলেন গণমাধ্যম কর্মী। এখানে এই ছবিটা দুজনের দেখবেন একটা হাস্যোজ্জ্বল অবস্থায় তারা রয়েছে। আবার অন্যদিকে মিস্টার গোর ফেসিস্ট তারেকের সাথে বৈঠক শেষে তাদের যে ছবি তোলা হয়েছিল, এই যে ছবিটা একটু ভালো করে দেখেন। এখানে মিস্টার গোরের এক্সপ্রেশনের অবস্থাটা দেখেন আর তারেকের অবস্থাটা দেখেন। তারেকের সাথে মিস্টার গোর যখন বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তারেককে খুব বেশি রকমের কথা বলার স্পেস দেওয়া হয় নাই। তারেক বলার চেষ্টা করেছিল শেখ হাসিনা ফেসিস্ট, তিনি জুলাই আগস্টে অসংখ্য মানুষকে হত্যা করেছেন, এই যে দেখেন রিপোর্ট, তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, তাকে আমরা খুঁজতেছি, তাই তিনি বাংলাদেশে আসলেই তার বিরুদ্ধে যে বিচার যে রায় হয়েছে সেই রায় কার্যকর করা হবে। এই কথা যখন তিনি বলতেছিলেন, সেই কথার মাঝেই মিস্টার গোর তাকে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে তারেককে মনে করিয়ে দিয়েছেন, তুমি কিন্তু আন্তর্জাতিক একজন টেরোরিস্ট, যুক্তরাষ্ট্রে তুমি এখন পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় কেন রয়েছো সেই ইতিহাস কিন্তু আমরা জানি, তুমি কোথা থেকে উঠে এসেছো, কিভাবে ক্ষমতার মসনদে বসেছো আমরা সবকিছু জানি। তুমি সাজাপ্রাপ্ত খুনের আসামি হওয়ার সত্ত্বেও বাংলাদেশে কি করে এসেছো, কি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছো, সেই প্রশ্নের সদুত্তরে কিন্তু ফেসিস্ট তারেক দিতে পারে নাই। তারেকের সাথে 45 মিনিটের বৈঠকে তারেক সর্বসাকুল্যে 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন। 30 মিনিটের মধ্যে বিভিন্ন দিক বিষয় ব্রিফ করে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয় ব্রিফ করে, বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের বিষয় তিনি বুঝে বিভিন্ন প্রশ্ন করে এরপরে তাকে কিছু সার সংক্ষেপে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন কি কি করতে হবে, এবং যদি সেটি না করে তাহলে ইঙ্গিত দেওয়া হয়েছে
সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে এটা ফ্যাসিস্ট তারেক হারে হারে টের পাইতেছে। আর এই কারণেই কিন্তু আপনারা দেখেছেন তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি কে হবেন এই কথার ব্যানার লাগিয়ে তিনি বিএনপির সকল নেতাদেরকে ডাকলেন, খোরাইয়ে খোরাইয়া এই যে বুড়া দুরা, এই চখা রাজাকারের বাচ্চা, বিচিবিহীন রুহুল কবির রিজভী, এরা দেখেন লাঠিতে ভর করে মোশাররফ, এরা খোরাই খোরাই যাইতেছিল তারেকের কার্যালয়। সেইখানে রুদ্ধতার বিভিন্ন বিষয় বৈঠক হয়েছে। স্পেসিফিকলি সার্জিও গুর যে কথাগুলো ফ্যাসিস্ট তারেককে বলেছে, এই কথা শোনার পরে বিএনপির অনেক বুড়া ভাম নেতাদের মধ্যে একটা ভীতস্ততা কাজ করতেছে, এমনকি অনেকের স্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা। তবে ওরা যেহেতু ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সুতরাং ওদের ষড়যন্ত্র তো আর থেমে নাই। সেই ষড়যন্ত্র হয়তো ভাবনা চিন্তা করতেছে যে সফল তো হইতে পারি, এই কারণে পুরোপুরি স্টকের দিকে ধাবিত হয় নাই। মোদ্দা কথা, বাংলাদেশের অর্থনীতি এখন একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। গড় প্রবৃদ্ধি 2.2, যেখানে শেখ হাসিনার আমলে ছিল 7.5, করোনা মহামারীর সময় ছিল 6.6। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসা করবে, তারা এখানে বিভিন্ন পণ্য বিক্রি করবে। সেই পণ্য যে বিক্রি করবে, বাংলাদেশে তো সে টাকা নাই, কি দিয়ে কিনবে? বাংলাদেশকে কোন বিশ্ব ব্যাংক বলেন, কোন সংস্থা বলেন, তারা কেউ লোন ও দিবে না, কারণ বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা বেহাল। তাই যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার এখন মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ বজায় রাখতে হবে, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যে কোনো মূল্যেই হোক। তারেককে একেবারে কড়া করে নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোনো ভাবেই হোক না কেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল রায়, কথিত রায় দেওয়া হয়েছে খয়েরকা আদালত কর্তৃক, সেই রায়গুলো প্রত্যাহার করতে হবে। কারাগারে বন্দী থাকা রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যে কোনো ভাবেই হোক। সুতরাং দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যতি রেখে বা দূরে রেখে কখনোই এই বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ এইটা বিশ্বাসযোগ্য নয়। তাই যেহেতু যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ রাশিয়া, এই সকল আন্তর্জাতিক পরাশক্তিগুলো তারা একাত্ম হয়েছে যে বাংলাদেশে যে কোনো মূল্যেই হোক না কেন গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেই গণতন্ত্রকে বাধা বিঘ্ন করা এই বিএনপি, জামাতি, জুলাই জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদীদের কোনো সাধ্য নাই। ওরা সর্বশক্তি দিয়ে জঙ্গি এবং সন্ত্রাসীদেরকে দিয়ে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমেও সেদিন শেখের বেটিকে হত্যার ষড়যন্ত্রের জন্য এরই মধ্যে গোপনে বিভিন্ন কিছু ওরা করে যাচ্ছে। শীর্ষ জঙ্গি মামুনুল হকের নেতৃত্বে আরো অনেক ভিতরের খবর হচ্ছে। ধীরে ধীরে আপনাদেরকে একে একে অনেক কিছুই জানিয়ে দেব। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে মৌলবাদী, এই সকল জঙ্গি এবং সন্ত্রাসী যদি এমন কাউকে সন্দেহভাজন মনে হয়, সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। তাকে যে কোনো ভাবেই হোক না কেন ওই পুলিশ আইনি ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দিয়ে ভুল করবেন। গণ আদালতে জনগণের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বিষয় পরিচয় শনাক্ত করবেন। পরিশেষে তাকে বিচারের আওতায় নিয়ে আসবেন। প্রয়োজনে গণ আদালতে যদি দেখেন প্রশাসনে সন্দেহভাজন লোক রয়েছে, সেখান থেকে মুক্ত পেতে পারে, কিন্তু গণমাধ্যম এবং প্রশাসন দুইকে এক করে এরপরে ধরিয়ে দেবেন, তাহলে পুলিশ আর ওকে ছাড়ার সুযোগ পাবে না। সেই সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরেকটি বিষয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু করা যাবে না যে জুলাই জঙ্গি সন্ত্রাসীরা সেমন নাশকতা করে আওয়ামী লীগের উপর দায়ভার চাপিয়ে দেবে। এতে করে ওরা জনগণের কাছে আওয়ামী লীগকে একটা কালারিং করার ষড়যন্ত্র লিপ্ত হবে। এমন ওদের গোপন মিটিংয়ে এই ধরনের আলোচনাও হয়েছে, এমন সিদ্ধান্ত ওরা গ্রহণ করেছে। জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ সতর্কতার অবলম্বনের সহিত যত সময় পর্যন্ত শেখের বেটি দেশে গিয়ে তাকে তার প্রাপ্য সম্মান আমরা বুঝিয়ে দিতে না পারবো, যত সময় পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র পুরোপুরিভাবে ফিরে না আসবে, যত সময় পর্যন্ত বাংলাদেশের জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ না হবে, তত সময় পর্যন্ত আমাদের সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, সুদিন আসতেছে। এই দেশে শুধুই থাকবে বাঙালিরা, এই দেশে থাকবে শুধুই যারা বাংলাদেশ ৭১ মহান মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা ধারণ করে তারাই। এছাড়া আগামীতে সকল জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের সর্বশেষ শাবক, সর্বশেষ বার্তা নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। এই 2 বছরে শেখ হাসিনার নানান ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে সহায়তা করেছে, সেই জায়গা থেকে সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন, এটুকুই। আসলে কি হতে যাচ্ছে এখনো আমরা কেউই নিশ্চিত নই, কিন্তু কিছু একটা তিনি বলবেন, সেটি অডিও ভার্সনে হোক, ভিডিও ভার্সনে হোক, কিছু একটা বলবেন, এটি নিশ্চিত। সেই বলাকে কেন্দ্র করে তিনি কি এমন বক্তব্য দিতে যাচ্ছেন যে সেটিকে কেন্দ্র করে আগে থেকেই সরকারের মধ্যে বিশাল এক ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, বিশাল এক কম্পনের সৃষ্টি হয়েছে। এবং এই মন্তব্যটি নিশ্চয়ই আমার নয়, করতে বাধ্য হচ্ছে এই কারণে যে সরকারি আগে থেকেই নিজের ভিতরকার নানান ধরনের বিপরীত ধর্মী বক্তব্যে এটা প্রমাণিত হচ্ছে। কেমন? খেয়াল করে দেখুন, তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার জন্য
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে। তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের বিজ্ঞপ্তি তথ্য মন্ত্রণালয় থেকে এর আগেও দেওয়া হয়েছে। এবার আসুন দেখুন তথ্য মন্ত্রণালয়ের এই বক্তব্যের সঙ্গে কতটা ফারাক চিফ প্রসিকিউটর, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে। তিনি বলছেন যে আইসিটি আইন অনুযায়ী বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা আছে, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য প্রচারে বাধা নেই। মানে এতদিন বলা হয়েছে যে পলাতক আসামি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না, এখন আবার তথ্য মন্ত্রণালয় যে কথা বলছে তার খানিকটা একটু ফারাক রেখে কথা বলছেন চিফ প্রসিকিউটর। বক্তব্য প্রচার করা যাবে, তবে বিদ্বেষমূলক যেন না হয়। আচ্ছা, এর মধ্যে আইসিটি থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনার পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে এবং বন্ধ করতে, প্রচার ও প্রকাশ না করতে। তাদেরকে নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়, সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে। যেহেতু ইউটিউবে বা অন্য জায়গায় যেসব জায়গায় শেখ হাসিনার বক্তব্য রয়েছে সেগুলো সরিয়ে দেবে, বিদ্বেষমূলক যেগুলো রয়েছে। আচ্ছা, একদিন আগে সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তার সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তো ওই সাক্ষাতের সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির কি বললেন, শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড চালাতে না পারেন, এই বিষয়ে ভারতকে অবশ্যই সহযোগিতা করতে হবে। কি বুঝছেন, এক একজনের এক এক বক্তব্য। কেউ বলছেন বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না, কেউ বলছেন একেবারেই বক্তব্য দেওয়া যাবে না, আবার তথ্য মন্ত্রণালয় থেকে এক ধরনের নির্দেশনা। এবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন সোমবার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি ঘিরে তৎপরতা চালানোর মুরদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেই। দলটি একদিকে নিষিদ্ধ ঘোষিত, আবার মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি মারছে, এর বেশি কিছু দেখা যায় না। মানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই, কথা তো বিএনপি নেতা কর্মীরা বা সরকারি নীতি নির্ধারকরা যারা রয়েছেন তারা হরহামেশা এখন বলছেন যে আওয়ামী লীগের অস্তিত্ব বলে কিছু নেই। ভালো কথা, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, তাহলে এত আয়োজন কেন, এতটা ঝাঁকুনি কেন, পরস্পর বিরোধী বক্তব্য এতখানি কেন? এবং যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, সেই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কী কর্মসূচি দিয়েছিল? অনলাইন ভিত্তিক কিছু আলোচনা, আর বলেছিল যে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। তাতেই সরকারের মধ্যে নাড়া পড়ে গিয়েছিল, 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আদালতে নিষেধাজ্ঞা রয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এগুলো করে লাভটা কি? এর আগেও তো আজকের যিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি তো 2008 থেকে 2024 বা কদিন আগ পর্যন্ত তিনি তো বিরোধী দলীয় নেতা ছিলেন বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে একটি এরকম ডিরেকশন এসেছিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। তাতেও বা কী লাভ হয়েছে? এ কথা আগেও বলেছি, কোনো লাভ হয়নি। বরং ওই সময় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, এখনও বিএনপির ভাবমূর্তি নিশ্চিতভাবে ক্ষুণ্ণ হবে। ইউনূস সরকার ওই নিষেধাজ্ঞা দিয়েছিল, তার ভাবমূর্তি কোথায় গিয়েছে এটা নিয়ে আলোচনা করা না করা সমান কথা। এই ইনফরমেশন টেকনোলজির যুগে শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য সরিয়ে দেওয়া হবে, সরকার কতটা লাভবান হবে? কতগুলো বক্তব্য সরাবে? তাতে কি শেখ হাসিনার বক্তব্য থেমে যাবে? বিদেশ থেকে যেসব কন্টেন্ট বা তার বক্তব্য, তার নির্দেশনা বিভিন্ন সাইটে প্রচার হবে, সেগুলো কি বন্ধ করতে পারবে? মানে এতটাই আমি বলবো এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত সরকারের, এবং সরকারগুলো তখনই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয় যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার করার কিছু থাকে না, মানে দিশেহারা হয়ে যায়। এই সিমটমগুলো ঠিক তাই। শেখ হাসিনা আদৌ কি নির্দেশনা দেয়? কি বলবে? লোকজন নেমে যেতে বলবে, লোকজন লাঠিসোঁটা নিয়ে নেমে যাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা 2 বছর পূর্তি উপলক্ষে, এই ভয়ে তটস্থ সরকার। আর নেমে যেতে বললেই তারা নেমে যাবে? সরকার তো নিজেই মনে করে যে তার কোনো অস্তিত্ব নেই, বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি মারছে। আমরা এর আগে দেখলাম যে তিনি যে দেশে ফিরে আসা ঘোষণা দিয়েছেন, সেটি আসলেও তিনি আসবেন কি আসবেন না, সরকারের তো ওয়েলকাম জানানো উচিত ছিল প্রথম থেকেই। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, তা না, সরকারের নানান ধরনের হ্যান্ডস যারা রয়েছেন বা সরকারের ভিতর থেকেই যারা বিভিন্ন ধরনের দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তিনি এলে এই হবে সেই হবে, বিমানবন্দরে ফাঁসি দেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে, ইত্যাদি ইত্যাদি কত, আরও টোপ দিয়ে আরও নিয়ে আসতে হবে। তিনি আসছেন, ওয়েলকাম,
তা না। তার মানে কি সত্যি কিছু ঘটতে যাচ্ছে? সরকারের কাছে বিশেষ কোনো ইনফরমেশন রয়েছে? যদি তাই থাকে সরকার তাহলে মোকাবেলা করতে পারবে? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।